আমন্ত্রণ সবাইকে আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে সঙ্গে আছি আমি ডক্টর তৌহিদুল হক। দর্শক, প্রায় দেড় যুগ ক্ষমতার বাইরে থাকা বিএনপির হতাশ নেতাকর্মীদের চাঙ্গা করতে নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে দলটির হাইকমান্ড। বিগত দিনে সরকার পতনের আন্দোলন ও কমিটি পুনর্গঠনে ব্যর্থতার কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগর সহ 4টি মহানগর কমিটি, সহযোগী সংগঠন, যুবদলের কেন্দ্রীয় কমিটি এবং ছাত্রদলের 4টি নগর কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে দলটি। পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে পরিবর্তনের আভাস রয়েছে জাতীয় স্থায়ী ও নির্বাহী কমিটিতেও। তবে কমিটি বাতিল বা পরিবর্তন আনা স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, শিগগিরই সরকার বিরোধী আন্দোলন আরও বেগবান হবে। অন্যদিকে বিএনপির টপ টু বটম দুর্নীতিবাজ দল মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমানকে দলে রাখতে বিএনপি তাদের গঠনতন্ত্র থেকে 7 ধারা বাতিল করেছে। বিভিন্ন সময় বিএনপির আন্দোলনের সক্ষমতা নিয়েও উপহাস বিদ্রূপ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সরকার পতন সহ নানা ইস্যুতে আন্দোলনের ডাক দিলেও এখন পর্যন্ত তেমন সাফল্য দেখাতে পারেনি একাধিকবার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা বিএনপি। দর্শক, এমন প্রেক্ষাপটে আজ আমাদের আলোচনার বিষয়, বিএনপি পারবে ঘুরে দাঁড়াতে? আর এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম এবং সিনিয়র সাংবাদিক কুদ্দুস আফরাদ। আপনাদের তিনজনকেই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনিও চাইলে আলোচনায় অংশ নিতে পারেন। স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে সম্মানিত আলোচকদের কাছে আজকের যে আলোচ্য বিষয়, বিএনপি ঘুরে দাঁড়াতে পারবে কিনা, সে বিষয়ে কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্ন আপনি রাখতে পারেন এবং দেশের একজন নাগরিক হিসাবে আপনার যদি কোনো মন্তব্য থাকে সেটি খুব ছোট্ট করে আমাদেরকে জানাতে পারেন। আপনাদের ফোনের অপেক্ষায় থেকে যাচ্ছি আলোচনায়। শেখ রবিউল আলম ভাই, আপনার কাছে শুরুতে আসতে চাই যে বিএনপি ঘুরে দাঁড়াতে পারবে কিনা, আন্দোলনে ব্যর্থ হয়েছে, এই ধরনের নানা প্রশ্ন দিয়ে বিএনপির যে রাজনৈতিক সক্ষমতার জায়গাটিকে নানাভাবে পর্যালোচনা করছে আওয়ামী লীগ। সেটি তো রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে তারা করতেও পারে। আবার যারা রাজনৈতিক বিষয়গুলো নিয়ে গবেষণা করেন, পর্যালোচনা করেন, তাদের মধ্যে থেকেও বেশ কিছু প্রশ্ন তৈরি হয় বা তারা প্রশ্ন রাখেন, সেখানেও আবার সেই সক্ষমতার প্রশ্ন জড়িত। শেখ রবিউল আলম, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ প্রিয় সহ আলোচক এবং এই মুহূর্তে যারা আওয়ার ডেমোক্রেসির সাথে যুক্ত আছেন। আপনার এই শিরোনামের সাথে কিন্তু আমার দ্বিমত রয়েছে, আপত্তি রয়েছে। ঘুরে দাঁড়াতে পারবে কি বিএনপি? আমরা প্রশ্নবোধক দিয়েছি। আচ্ছা, তো না, এবার জিজ্ঞেসটা যে তো এটা এই প্রশ্নটা কেন? একটি রাজনৈতিক দল, বিএনপি জাতীয়তাবাদী দল, এটা তো স্বমহিমায় সমন্বিত রয়েছে। দেশের মানুষের অধিকার আদায়ে আন্দোলন সংগ্রামে ব্রত রয়েছে। আচ্ছা, সর্বোচ্চ স্যাক্রিফাইস করছে, প্রতিবাদ প্রতিরোধ করছে একটা অনির্বাচিত সরকারের ক্ষমতা দখলের আপনার বিরুদ্ধে। গণমানুষের অধিকার, গণতন্ত্র, ভোটাধিকার, সুশাসন, কার্যকর সরকার, কার্যকর পার্লামেন্ট, সেগুলি বাংলাদেশের একসময় ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেগুলি দখল করেছে। আওয়ামী লীগ মানে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় থাকছে, জনরাই উপেক্ষা করে ক্ষমতায় থাকছে। এবং ধরেন জায়গাটা কিন্তু এই জায়গা থেকে আপনারা যে অভিযোগগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে করছেন, সেই জায়গাতে আপনারা যদি নির্বাচনে মাঠে থাকতেন কিংবা আরো বেশি সক্রিয় থাকতো বা সক্ষমতার প্রশ্ন যদি না আসতো, তখন তো নিশ্চয়ই অভিযোগগুলো। আচ্ছা, আপনি নির্বাচনে মাঠে থাকবেন কেন? নির্বাচন আপনার মতো হবে, সেই নির্বাচনে আমি মাঠে থাকবো, এই জন্য কি বিএনপি রাজনীতি করে নাকি? আর সেই জন্য কি বিএনপি রাজনৈতিক দল হয়েছে নাকি? আমি ঠিক বুঝি না। আওয়ামী লীগ তার মতো করে সংবিধান সংশোধন করে তার অধীনে নির্বাচন করছে, ফলাফল পূর্ব নির্ধারিত। আচ্ছা, জনগণ ভোট বর্জন করছে, অধিকাংশ রাজনৈতিক দল ভোট বর্জন করছে। একটা নিরপেক্ষ সরকারের অধীনে ভালো নির্বাচন হচ্ছিল 91, 96, 2001, 2008। সেই প্রক্রিয়া কুঠারাঘাত করে 14, 18 এবং 24 দলীয় সরকারের অধীনে যে নির্বাচন করেছে সেটি নির্বাচন মানে কি এই যে একটা নির্দিষ্ট সময় নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলো আর নির্বাচন হয়ে গেল, জনগণ ভোটে অংশগ্রহণ করলো না, জনগণের ভোট দেওয়ার প্রয়োজন হলো না, আর মেম্বার অফ পার্লামেন্টের নাম আপনি গেজেটের নাম প্রকাশ করে দিয়ে দিলেন আর মেম্বার অফ পার্লামেন্ট হয়ে গেল। ইজ ইট ইলেকশন? বর্জন করেও বা আপনারা কি অর্জন করতে পারলেন? বর্জন করে আমরা অর্জন করতে পেরেছি যে বাংলাদেশে যে সরকারটি আছে সেটা জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। আওয়ামী লীগ একসময় একটা রাজনৈতিক দল ছিল, সে এখন আর রাজনৈতিক দল নয়, সে একটা স্বৈরতান্ত্রিক শক্তি। এটি অর্জন। এবং বাংলাদেশের অধিকাংশ মানুষের অধিকার
প্রতিষ্ঠা করবার জন্য বিএনপি ন্যায্য অবস্থান থেকে রাজনীতি করছে, ন্যায্য অবস্থান থেকে আন্দোলন করছে, সেটা প্রতিষ্ঠিত হয়েছে। বিএনপির আহ্বানে 95% মানুষ ভোট বর্জন করেছে, 62টি রাজনৈতিক দল ভোট বর্জন করেছে। আরো অর্জন শোনেন, 14 দলের শরিক রাশেদ খান মেনন বলছে আমি সাক্ষী, মানুষ ভোট দেয় নাই, নির্বাচন হয়নি। আসানুল্লাহ কিনু বলছে নির্বাচনের নামে প্রহসন হয়েছে, আমাকে প্রশাসনের লোকজন, সরকার চাইনি বিধায় আমি নির্বাচিত হতে পারি। হেরে গেলে তো অনেকেই অনেক কথা বলে, আওয়ামী লীগের অনেকে তো 14 দলের লোক হেরে গিয়ে অন্য কথা বলবে, সেটা আমি বলছি। জিতেছে শুধু আওয়ামী লীগ। এখন এক দল জিতা আর এক দলের রাজনীতি আর এক দল ক্ষমতায় থাকার কি রাজনীতি? সেই জন্য কি বাংলাদেশ স্বাধীন? আপনি দিলীপ বড় কি বলছে দেখেন, মেম্বার অফ পার্লামেন্ট যারা হয়েছেন 80% চোরাকারবারি। আচ্ছা, সরকারের বানানো এবং সরকারের পছন্দের বিরোধী দল জিএম কাদের বলেছে মানুষ ভোট দিতে পারেনি, নির্বাচন গ্রহণযোগ্য হয়নি, ভাগাভাগির নির্বাচন হয়েছে এবং 3টি শক্তিশালী রাষ্ট্র আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছে। তার মানে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে ক্ষমতায় চায়নি, প্রতিষ্ঠিত। আর আমাদের কথা যদি বলেন, 62টি রাজনৈতিক দল ভোট বর্জন করেছে, আমরা বলেছি নির্বাচন ব্যবস্থা আওয়ামী লীগ দখল করে নিয়েছে। আওয়ামী লীগকে যারা ক্ষমতায় দেখতে চেয়েছে, ভারত, চীন, রাশিয়া, তারাও বলেনি যে বাংলাদেশে ভালো নির্বাচন হয়েছে। আর জাতিসংঘ বলেন, ইউরোপীয় ইউনিয়ন বলেন, সারা বিশ্বের গণতন্ত্র মনে শক্তি বলেন, সবাই বলেছে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে, এটা কোনো নির্বাচন নয়, এটা নির্বাচন নামে তামাশা। পাল্টাপাল্টি এই কথাও আছে, যদি পরবর্তী পর্যায়ে আলোচনা শুনবো, জাতিসংঘ কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনের আগে বিএনপির পক্ষে কাজ করেছে। না, বিএনপি ন্যায্যতার পক্ষে তারা ছিল। বাংলাদেশের রাজনীতিতে সংকট আছে, নির্বাচন ব্যবস্থাপনা আওয়ামী লীগ দখল করে নিয়েছে। বিএনপির এই দাবির সাথে সারা পৃথিবীর মানুষ একাত্মতা করেছে, বাংলাদেশের মানুষ তো আছে। অসংখ্য ধন্যবাদ। এই বিষয়ে তারই অংশ, এটা ন্যায্যতার অংশ, এটা বিএনপির সাথে পক্ষ থাকে না, বাংলাদেশের মানুষের ভোটাধিকারের পক্ষে অবস্থান নিয়েছে। পরবর্তী পর্যায়ে আরো আলোচনা শুনবো। অ্যাডভোকেট এম রিয়াজুল কবির কাউসার ভাই, আসতে চাই যে বর্তমান যে সংসদ অথবা 14-18 সূত্র ধরে যে নির্বাচনগুলো হয়েছে বা আওয়ামী লীগ ক্ষমতা আছে, আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবেই দেখার মতো সেই বৈশিষ্ট্য আওয়ামী লীগ নাই, যেটা শেখ রবিউল আলম ভাই বললেন, একটা স্বৈরতান্ত্রিক শক্তিতে পরিণত হয়েছে আওয়ামী লীগ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত সহ-আলোচকবৃন্দ, আরটিভির যারা অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা, স্বাগতম, অগ্রিম ঈদের শুভেচ্ছা। না, শেখ রবিউল যে বিষয়গুলি বলছিলেন আমার শুনতে ভালো লেগেছে। নির্বাচন, গণতন্ত্র, খুব ভালো কথা বলেছেন। কিন্তু এই যে নির্বাচনের কথা বলেন, এখন তো নির্বাচন হচ্ছে এবং সংবিধানের ধারাবাহিকতায় এই বিএনপি সৃষ্টির আগে জিয়াউর রহমান কি করেছিলেন? ক্ষমতায় থেকে দল গঠন করেছিলেন, নির্বাচন দিয়েছিলেন। এগুলি বলি কেন, অন্য একটা দল বললে ভালো হতো। আজকে বিএনপির মুখে এই কথাগুলি মানায় না। না, নির্বাচন যেটি হচ্ছে নিজেরা নির্বাচন কিনা। এবার আসেন, নিজেরা দেখেন, একটা দেশ পরিচালক সংবিধানের মাধ্যমে, সংবিধানে কি বলা আছে? 5 বছর পর নির্বাচন হবে। এখন 5 বছর পর 66 না 266 দল আসলো না, তাহলে কি নির্বাচন হবে না? যদি 7ই জানুয়ারি নির্বাচন না হতো, কি হতো? দেশে একটা অনির্বাচিত সরকার আসতো, অসাংবিধানিক। সেটা কি ওনারা চান? যেভাবে ওনারা একসময় রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিলেন, বলেন বিএনপি চায় একটা সুষ্ঠু নির্বাচন। দেখুন, এই তো বলতেই হচ্ছে, কারণ আপনি শুরু করেছিলেন যে বিএনপি 15 বছর যাবৎ আন্দোলন করে যাচ্ছে। আন্দোলনের আউটপুট কি? কিছু পেয়েছেন? আমরা কিছু দেখছি দৃশ্য তো। আমরা তো একটা দল, আওয়ামী লীগ কিন্তু দীর্ঘদিন আন্দোলনের শ্রম করে আজকে এই জায়গায় আসছে। একটা বড় আউটপুটের কথা শেখ রবিউল আলম ভাই বললেন যে আসলে তাদের ভোট বর্জনের আহ্বানে জনগণ সাড়া দিয়েছে। উপজেলা নির্বাচনে তো আমরা খুব একটা বেশি ভোটার জায়গাটা দেখছি না। আমি বলতে চাই কি, এখানে কিন্তু এখন যেটা বলবো যে ইস্যুটা করতে যাচ্ছেন যে ভোটার সংখ্যা কম হচ্ছে, ওনাদের তৃপ্ত হওয়ার কোনো কারণ আছে? দেখতে হবে নির্বাচনগুলো অবাধ সুষ্ঠু হচ্ছে কিনা, এটা হলো বিষয়। আমরা এক সময় একসাথে সময় শুনতাম খাঁটি গণতন্ত্র। আরে গণতন্ত্র তো এটা খাঁটি হবে কেন? তা আজকে ওনাদের শুনতে হয় নির্বাচনের অনেক কালার। নির্বাচনে আসেন না। এই যে জাতীয় সংসদ বাদ দিলাম, ক্ষমতায় যাবেন না, করেন নাই। এই যে উপজেলা নির্বাচন হয়ে গেল, আপনাদের নির্দেশের বাইরেও অনেক উপজেলায় আওয়ামী লীগ নেতারা নির্বাচন করেছেন, অনেকে জয়ী হয়েছেন। তাদের আবার দল থেকে বহিষ্কারও করেন না, বহিষ্কার, স্থায়ী বহিষ্কার ওনারা গত সিটি কর্পোরেশন নির্বাচনে করেছিলেন। সের পিছনে কারণ হলো কাউসার ভাই, আপনি জানেন যে আপনাকে তো নতুন করে বলার কিছু নাই, সেটি হচ্ছে যে এই সরকারের অধীনে বা এই নির্বাচন কমিশনের অধীনে কোনো ধরনের নির্বাচনে বিএনপি যাবে না। এটা বিএনপি সিদ্ধান্ত। বিএনপি না আসলেও তো গতবার, এর আগের বার 11টা, এবার 12টা নিবন্ধিত অংশগ্রহণ করেছে। এটা হলো বিষয়। দেখুন, আপনি যখন সরকারে থাকবেন,
আপনাকে সংবিধান মানতে হবে। একসময় অনেকে সংবিধানকে পাশ কাটিয়ে পাশে রেখে দেশ চালিয়েছেন, আওয়ামী লীগ তো সেটা করছে না। কারণ আমরা তো কোনো দলকে ক্ষমতা যাওয়ার গ্যারান্টি দিতে পারবো না। আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল তখন কি সংবিধান মেনেছে? না, দেখুন, আমরা কিন্তু আজকের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি যখন দেশে আসেন 81 সালের 17ই মে, উনি কিন্তু দুইটা বিষয়ে আন্দোলন করেছিলেন, একটা ভোটের জন্য আন্দোলন, একটা ভাতের জন্য আন্দোলন। আমাদেরকে কিন্তু ভোটের আন্দোলন করতে হয়েছে। আমরা আজকে যে নির্বাচন ব্যবস্থাটা দেখেছেন, এটা কিন্তু দীর্ঘদিনের আন্দোলনের ফসল। এখন সুষ্ঠু নির্বাচন হলে ভোট পাবেন না, আচ্ছা নির্বাচন বাদ দেন, আসলো না। এই যে 15 বছর আন্দোলন করতেছেন, 10 দফা, 1 দফা, 27 দফা, দেশ রক্ষা, রাষ্ট্র রক্ষা, আওয়ামী লীগরে কি বলে রক্ষা আপনারা দিয়ে যাচ্ছেন না। জি, মানে বিএনপি বলছে। বিএনপি বলছে। জি। তো এটা কি জনগণ নিয়েছে আপনাদের? কিন্তু আর জনগণ যদি নিত, জি, রবি ভাই তো বলছে তারা সফল। না, ওই তো আমার পরাজয় ওনার জয় মনে করছেন, বিষয়টা তার তো না। এখন ভোটার সংখ্যা কম হচ্ছে, এটা ওনাদের জয় হওয়ার কি মনে করছেন? জাতীয় সংসদে 42% ভোট পড়েছেন, ওনারা আসলে এটা 65 না, 70 এখানে হয়ে যেত। আওয়ামী লীগ যে ধারাবাহিকভাবে 4 বার ক্ষমতা আছে, কাউসার ভাই আপনি কি মনে করেন এটি কি আওয়ামী লীগের সবচেয়ে বড় জয়? দেখুন, এটা তো একভাবে বলছেন, কেন আছে ধারাবাহিকভাবে? দেশটির বয়স তো 53 বৎসর। দেখেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নেতৃত্বে দেশটা স্বাধীন হয়েছিল কি জন্য? দেশের মানুষের মৌলিক অধিকার, অন্ন, জি। বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য নিশ্চিত করার জন্য। আজকে তো আপনার বিল্ডিং এর পাশে মেট্রো রেল যাচ্ছে। এইগুলো যদি ওনারা করতেন ক্ষমতায় যখন ছিলেন, তখন তো ঢাকা শহরের 30 বছর মেট্রো রেল আসতো। আজকে দেখেন, এই ঈদের আগেও গৃহহীনদের গড় দেওয়া হয়েছে। স্বাধীন সার্বভৌম দেশে একটা লোক গৃহহীন থাকবে না, এটা সরকার সিদ্ধান্তের জি, বিষয়। অসংখ্য ধন্যবাদ। কাউসার ভাই, শতভাগ বিদ্যুৎ হবে। কাউসার ভাই, এই যে বিষয়গুলো, এইগুলো করার কারণই তো আমি তো মনে করি শেখ হাসিনা যদি জীবিত আছেন, তার নেতৃত্বে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা। কিন্তু বিএনপি যখন ক্ষমতা ছিল তখন কি বিদ্যুৎ কি ছিল না? দেশ কি পুরো একবারে অন্ধকার ছিল? 4000 মেগাওয়াট ছিল, আমরা তো দেখেছি কি অবস্থা ছিল। আর এখন বিদ্যুতের ব্যবহারটা উপজেলা পর্যায়ে গিয়েছে, বুঝছে, এখানে আসি না, আজকে উপজেলা পর্যায়ে। জি, কাউসার ভাই অসংখ্য ধন্যবাদ। কুদ্দুস আহমেদ ভাই, কলকারখানা বেড়েছে, আসতে চাই যে আওয়ামী অবকাঠামো লীগ বেড়েছে। ভোট এবং ভাতের জন্য আন্দোলন করেছে, সে আওয়ামী লীগ এখন ক্ষমতায়, তারপরে ভোট নিয়ে, নির্বাচন নিয়ে এত প্রশ্ন কেন? ধন্যবাদ আপনাকে। প্রথমে শুভেচ্ছা আমাদের দুজন সহ আলোচক সহ আরটিভির টেলিভিশন সেটের সামনে এখন যারা আছেন, আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা। বিষয়টা হচ্ছে যে এই যে প্রশ্ন কেন, এর জবাব হচ্ছে আমাদের রাজনৈতিক ব্যবস্থা কিছু অসামঞ্জস্য আছে। গণতন্ত্রের কথা বলা হয়, কিন্তু গণতন্ত্রের যে উপাদানগুলো আছে, এই উপাদানকে ফলো করা হয় না। জি। গণতন্ত্রের প্রধান উপাদান ভোট বর্জন করে কখনো কিন্তু কিছু অর্জন হয় না। ভোটের যে ধাক্কা খাচ্ছে, ভোট কেড়ে নিচ্ছে, এগুলো প্রমাণ করতে হবে মানুষের সামনে, মুখে বলে তো হয় না। আবার ভোট ব্যবস্থাপনা কোন জায়গায় ত্রুটি বিচ্যুতি, সেটাও মানুষের সামনে চোখে নিয়ে আসতে হবে। ধরেন এখানে 14 সাল ভোট বর্জন করছে, 18 সাল ভোটে অংশ নিচ্ছে। সবচেয়ে বড় ত্রুটি বিচ্যুতি যেটা রবিউল আলম বলে ফলাফল পূর্ব নির্ধারিত বলা যায়। ফলাফল পূর্ব নির্ধারিত। যখন 75 সালে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করার পর যে ভোটগুলো হয়েছিল, ফলাফল তো একবার 100% পূর্ব নির্ধারিত ছিল। 79 সালের নির্বাচনে কি আওয়ামী লীগ অংশ নেয় নাই? 86 সালে কি আওয়ামী লীগ যায় নাই? এরকম হচ্ছে, ইলেকশন আপনার যেতেই হবে। ইলেকশন আপনার যদি রাজনৈতিক দল করেন, রাজনৈতিক দলের আশাটা কি? ক্ষমতায় যেতে হবে এবং তার যে দলীয় আদর্শ আছে জনগণের জন্য, সে আদর্শ রূপায়িত করতে হবে। এখন ভোট বর্জন করে আওয়ামী লীগকে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে এইটার পিছনে আবার কি আছে, ওইটাও তো একটা বিবেচ্য বিষয়, যে আওয়ামী লীগকে ছেড়ে দিচ্ছে বিএনপি। আমি যদি বলি, আমি এখন বলতে চাই না এগুলা, তারপরে বলি, জনগণের সমর্থন আদায়ের জন্য জনগণ যদি পক্ষে থাকে, যে কোনো শক্তিকে, রবিউল আলম ভাই বলছেন কিছু কথা, কাউসার ভাই কিছু কথা বলছেন, শুনছি, দুজনের কথা যে ফারাক, সেটা হচ্ছে সবাই হচ্ছে মানে তালগাছ, মানে বিচার মানে তালগাছ আমার, এই অবস্থা। না, এই অবস্থা হলে আফরোজ ভাই, হবে না। আফরোজ ভাই, সেটি হচ্ছে যে আমি যেটা বলতে চাই, জি, বলুন। আমি যেটা বলতে চাই, এর কিছু নির্দিষ্ট ফর্মুলা আছে। সবাইকে অবিশ্বাস করলে তো চলে না, কাউকে না কাউকে বিশ্বাস করতে হয়। তত্ত্বাবধায়ক সরকার এই দেশে কেমনে আসবে আপনি বলেন? তত্ত্বাবধায়ক সরকার যে অবস্থা বিএনপি দুইবার করেছে, অর্থাৎ একটা হচ্ছে 2001 সালে তারা যে ভেলকি দেখাচ্ছে, আরেকটা হচ্ছে এরপরে যখন দেখালো। এই তত্ত্বাবধায়ক কর্তা একজন বিচারপতিকে সাংবিধানিকভাবে, এটা আমাদের কথা না, মওদুদ সাহেব নিজেই তার বই লিখছেন, বিএনপির অনেক নেতারা, এই ব্যারিস্টার খোকন সাহেবও বলেন, কিছুদিন আগে বলছেন যে একজন লোককে ক্ষমতা আনার জন্য হঠাৎ করে, এটা হচ্ছে এখন বিএনপি বলতেছে মওদুদ সাহেবের বুদ্ধিতে এই কাজটা করছে।
তো এই যে তত্ত্বাবধায়ক সরকারকে যে দশা করছে এবং লাস্ট ইয়াজউদ্দিন সাহেবকে যেভাবে বসায় দেওয়া হয়েছিল, এগুলোর পর তার তত্ত্বাবধায়ক সরকার থাকে না। সুতরাং তত্ত্বাবধায়ক সরকার যখন চেঞ্জ হয়ে গেছে, কিভাবে একটা ভালো নির্বাচন করতে হবে, ভালো একটা ফর্মুলা কিন্তু আজ পর্যন্ত বিএনপি, শুধু বলবো না, আওয়ামী লীগের বাইরে অপোজিশন তরফ থেকে কোনো ফর্মুলা থ্রো করে নাই। তত্ত্বাবধায়ক তো আওয়ামী লীগ একটা তার মানে কি মেজর দল। যে ব্যবস্থা আছে এখানেই সংকট থাকলে আওয়ামী লীগ বলছে তারা তত্ত্বাবধায়কে যাবে না, আওয়ামী লীগকে মাইনাস করতে হবে না। বিএনপি বলছে তারা তত্ত্বাবধায়ক ছাড়া ইলেকশনে যাবে না। সো মাঝামাঝি একটা জায়গায় আসতে হবে। সেটা কি, সেই জিনিসটা ফর্মুলা কেউ আউট করে নাই। আউট না করার কারণে এটা বিএনপির উচিত ছিল। বিএনপি এইবারে সর্বশেষ ভোটের আগে বলছে তারা একটা ফর্মুলা দিবে, ওই 27 দফা দেওয়ার সময়। সেই ফর্মুলা সেটি তো হয়তো সময় সাপেক্ষে সেটি নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু বর্তমান প্রধানমন্ত্রীর উপরে তার কথায় আস্থা রেখে 2018 সালে তো বিএনপি নির্বাচনে গিয়েছিল। কি পেল তারা? বিএনপি কি অবস্থার মধ্যে দিয়ে পড়তে হলো তাদের? ওই নির্বাচনে গিয়েছিল, এটা বিএনপি বলতে পারবে তারা আন্তরিকভাবে গিয়েছিল না একটা ছাপ্পা লাগাতে গিয়েছিল। আবার আওয়ামী লীগ সেই সুযোগটা নিয়েছে। জামাতকে যখন 25টা আসন ছেড়ে দেয় বিএনপির প্রতীক, তখন তার দলের, তার জোটের যিনি প্রধান ডক্টর কামাল সাহেব, উনি তো বলছে যে এরপর থেকে আর এই ভোট থাকে না। এটা তো তাদের সাথে কথা ছিল না জামাতকে সিম্বল ছেড়ে দেওয়ার, এবং এই কারণে তাদের জোটের ভিতরে তখন এলোমেলো অবস্থা হয়ে যায়। ওই সময় 18 সালের ভোটের কথা বলছি। 18 সালের ভোটে আমি আমার এলাকায় বলতে পারি, আমার নির্বাচনী এলাকা হচ্ছে কঠিয়াদি পাখন্দি আসন। ওই আসনে বিএনপির যিনি ক্যান্ডিডেট ছিলেন তিনি পোস্টার ছাপান নাই। কিসের ইলেকশন করতে গেছেন? পোস্টার যদি না ছাপা ইলেকশনটা করবে কিসে? ওনারা আগেই জানতেন ইলেকশনটা তারা এমনি একটা যাচ্ছে আর কি, অর্থাৎ একটা ব্লেম গেম খেলবে। যাই হোক, আমি ওইদিকে বলছি না, আমার কথা ব্লেম গেম হচ্ছে খেলবে, তার মানে কি নিবন্ধন রক্ষা, এটাও কি একটা কারণ? নিবন্ধন রক্ষা হইতে পারে, অথবা তাদের পিছনে একটা ছাপ্পা দেওয়া হইতে পারে, যে একটা কালো ছাপ্পা বসায় দেওয়া হলো আওয়ামী লীগ এইভাবে নির্বাচন করছে। আওয়ামী লীগও বিএনপির ট্র্যাপে আওয়ামী লীগে পড়ছে, আবার আওয়ামী লীগের ট্র্যাপে বিএনপিও পড়ছে। দুইটাই ট্র্যাপ। এখন রাজনৈতিক খেলা তো অনেকটা দাবা খেলার মতো, ঠিক সেইভাবে কে কাকে কতটা করতে পারে, কিন্তু সেটার ফয়দাটা 2024 ইলেকশনে তুলে নেওয়ার সমূহ সম্ভাবনা থাকার পরও বিএনপি সেটা নিতে পারে নাই। এতে ক্ষতিটা কি হচ্ছে? ক্ষতিটা হচ্ছে একটা কার্যকর ভালো বিরোধী দল সংসদে অনুপস্থিত। সেটা আওয়ামী লীগ হইতে পারত, সেটা বিএনপিও হতে পারে। শেখ রবিউল আলম ভাই, আমি খুব আহত। আমি কুদ্দুস আফতাব ভাই সিনিয়র একজন সাংবাদিক যখন ওয়ান সাইডেড কথা বলেন, তখন আসলে এটা খুব আলোচনার আর থাকে না। উনি বললেন যে নির্বাচন বর্জন করে অর্জন হবে। আর ভাই, নির্বাচন বাংলাদেশে কিভাবে হবে এটা তো সেটেল ইস্যু ছিল। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়ে করেছিলাম আমরা আওয়ামী লীগের দাবি অনুসারে সংবিধানে। বিচারপতিদের বয়স বাড়ানোর দাবি ছিল, বিচারপতিদের বয়স বাড়ানো হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের যখন ইয়াজউদ্দিনকে করা হয়েছে সেটা সংবিধান অনুসারে হয়েছে। আচ্ছা, সংবিধানের আমার কথা শোনেন না রে ভাই, লাস্ট পেরা চলে গেল। বল। কে এম হাসান যখন দায়িত্ব নিতে চান নাই, তখন ওই চারটা অপশনের যেটা জানা যায়, কেউ আর দায়িত্ব পালন করতে চান না। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আওয়ামী লীগ যে ইস্যু, যে আন্দোলন তৈরি করলো প্রধান নিয়ে, কে এম হাসানকে তারা মানেন না। স্বনামধন্য বিচারপতি কিন্তু তারা মানবেন না, তারাই বলতেছেন। তারপর অন্য 4 অপশনে কাজ করেনি। আমি বলছি পঞ্চম অপশনে যখন ইয়াজউদ্দিন হলো, সেটা তো সংবিধান অনুসারে হয়েছে। আমি ধরে নিলাম এই তত্ত্বাবধায়ক সরকারের ওই জায়গাতে ত্রুটি বিচ্যুতি নিয়ে দুই দলের মধ্যে আস্থা অনাস্থা একটা পরিবেশ তৈরি হয়েছে। আপনারা ক্ষমতায় এসে পঞ্চদশ সংশোধনী তত্ত্বাবধায়ক সরকার আরো স্বচ্ছ, আরো গ্রহণযোগ্য, আরো নিরপেক্ষ সেটা করতেন, করেননি তো। তত্ত্বাবধায়ক সরকার একজন কে এম হাসান সাবেক প্রধান বিচারপতিকে অধীনে আপনি নির্বাচন করবেন না। শেখ হাসিনার অধীনে বিএনপিকে নির্বাচন করতে হবে, আওয়ামী লীগের প্রধানের অধীনে। সেটি বাংলাদেশের প্রেক্ষাপটে সম্ভব। সেই প্রক্রিয়া, যে প্রক্রিয়া আপনারা দখল করে নিয়েছেন, খুব সুন্দর করে বললেন যে বিএনপিকে নির্বাচনে থেকে, শোনেন, বিএনপিকে নির্বাচনে থেকে প্রমাণ করতে হবে সমস্যাগুলি কোথায়। কুদ্দুস ভাই সমস্যাই জানেন না, বাংলাদেশের সিনিয়র সাংবাদিক। 66% আসনে আগের রাত্রে ভোট হয়। এদেশে শত শত কেন্দ্রে শতভাগ ভোট পড়ে। 95 থেকে 99.99% ভোট পড়েছে হাজার হাজার কেন্দ্রে। এটা কত সালের নির্বাচনের কথা? 2018 নির্বাচনের কথা বলছি। 2024-এও তাই কাছাকাছি 51% কেন্দ্রে আগের ভোট হয়েছে আগের রাত্রে। এটা প্রতিষ্ঠিত, জনগণ ভোট অর্জন করেছে। কেন বলেছে? টিআইবি রিপোর্টে কি বলেছে? এই তথ্য 51% কেন্দ্রে কি হয়েছে শোনেন আগে। কি হয়েছে বলেছে? বলুন। কেন্দ্র দখল করা হয়েছে, সিল মারা হয়েছে, পুলিং এজেন্ট বের করে দেওয়া হয়েছে এবং ভোট দেওয়া হয়েছে আগের রাত্রে। 51% এবার বলেছে, আগের বার 66%। মনে রাখবেন, গণমাধ্যমে আসলে টিআইবি রিপোর্ট, সাংবাদিক সম্মেলন করে বলেছে। তথ্য পাইলাম।
আপনি জেনে রাখেন, আমি বলছি টিআইবি রিপোর্ট 51, সেটা নিয়ে উবাইদুল কাদের সাহেবরা প্রতিক্রিয়া দিয়েছে না, এবং নতুন তারা এও বলেছে, আরে নতুন তথ্য তো জানবেনই, তথ্য তো জানতে চান না, এক পেশা হয়ে গেলে তথ্য জানার প্রয়োজন হয় না, এটা ভালো না। আরেকটা কথা আমি বলতে চাই, বললেন সংবিধান তো মানতে হবে, সংবিধান অনুসারে তো নির্বাচন হচ্ছিল, কেন সংবিধান পরিবর্তন করলেন? সংবিধান মেনেছেন নাকি আপনারা? আর আপনার বানানো সংবিধান আমার মানতে হবে কেন? জাতীয় ইস্যুতে, সেটেল ইস্যুতে যখন সংবিধান পরিবর্তন করে 13 সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করেছিলাম, কেন বাতিল করেছেন? সংবিধান মানতে হবে কি? আর সংবিধান অনুসারে সরকার হয় নাকি? সরকারের জনরায়ের ভিত্তিতে। কেন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিলেন? এ দায় আপনাদের। বাতিল করে দিয়ে 14, 18 এবং 24 যে নির্বাচন করেছেন, জনগণই এখন ভোট বর্জন করে। বাংলাদেশের ভোট গ্রহণযোগ্য হয়েছে। আপনি যদি বলতে পারেন আন্তর্জাতিক, আঞ্চলিক এবং দেশীয় একটা মাধ্যম বলেছে যে ভোট গ্রহণযোগ্য হয়েছে, আজকে থেকে রাজনীতি ছেড়ে দেবো। কিন্তু এটি তো বলা হয় যে যারা হেরে যায় অথবা নির্বাচনে অংশ নেয় না তারা নানা ধরনের মন্তব্য অথবা বিতর্কিত করার চেষ্টা করে। নির্বাচন তো অংশই দিন, হারার কি আছে? সেটা আওয়ামী লীগ যখন নেয় নাই তারা একই ধরনের মন্তব্য করেছে। প্লিজ জাতীয় ইস্যু নিয়ে এভাবে কথা বলবেন না, এটা ক্ষতি করে জাতিকে। বাংলাদেশে ভোট ব্যবস্থাপনা আওয়ামী লীগ দখল করে অনির্বাচিতভাবে ক্ষমতায় আছে। বাংলাদেশে অন্য দল রাজনৈতিক করুক, এটা আওয়ামী লীগ চায় না। বাংলাদেশের মানুষ ভোটের ভিত্তিতে সরকার গঠন করুক, আওয়ামী লীগ তো চায় না। তার কারণ হচ্ছে আওয়ামী লীগ একদলীয় শাসন, একদলীয় রাজনীতি প্রতিষ্ঠিত করতে চায়। রাজনৈতিক দলটি তার চরিত্র হারিয়েছে। সে একটা রাজনৈতিক দলের মূল চরিত্র হলো সে জনরায়ের উপর আস্থা রাখবে। জি। জনরায় পক্ষে গেলে ক্ষমতা থাকবে, বিপক্ষে গেলে ক্ষমতার বাইরে যাবে। এই বিপক্ষে গিয়ে ক্ষমতার বাইরে যাওয়ার মানসিকতা এবং সাহস আওয়ামী লীগ হারিয়েছে। এটি একটা পরিত্যাজ্য রাজনৈতিক দল হয়েছে, এটাই সংকট। জি, আওয়ামী লীগ সেগুলো একসময় একটা গণতন্ত্র মানা রাজনৈতিক দল ছিল, সে একটা স্বৈরতান্ত্রিক শক্তি বা ফ্যাসিজম কায়েম করতে গিয়ে আজকে আওয়ামী লীগের এই দ্বন্দ্ব। জি, অসংখ্য ধন্যবাদ। আওয়ামী লীগের এই দ্বন্দ্ব দশাই হচ্ছে বাংলাদেশ আজকে সবচেয়ে বড় সংকট। অসংখ্য ধন্যবাদ শাকিরুল আলম ভাই। আর আলোচনা শুনবে অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার ভাই, যে অন্য কেউ রাজনীতি করুক সেটি আওয়ামী লীগ চায় না। দেখুন, আমি সরাসরি বলতে চাই, গ্রামের ভাষায় একটা কথা বলে যে হ্যাডাম থাকতে হয়। নির্বাচন তো বরিশাল, খুলনা, ঢাকা, রাজশাহী, চট্টগ্রামের বিভিন্ন মাঠে হয় না। নির্বাচন হয় 42,000 ভোট কেন্দ্র, প্রায় 2.25 লক্ষ বুথে। খেলবেন আওয়ামী লীগের সাথে, সে সাংগঠনিক অবস্থাবিদ জনসম্পৃক্তিতে আছে কিনা সেটা বিবেচনা করে তো নির্বাচনে আসবেন। বিবেচনা করে দেখছেন না আওয়ামী লীগের সাথে পারা যাবে না। 18 সালে আসছিলেন, যেটা মানে সেটি কি ভোটে না কৌশলে? বুটে, ব্যাপারটা তো বুটে হবে। দেখুন, এই যে আমাদের পার্শ্ববর্তী দেশে একটা নির্বাচন হয়ে গেল, আসলে আমরা এক সময়কার উপমহাদেশের বড় দল কংগ্রেসকে সেভাবে দেখি নাই, কিন্তু কংগ্রেস কিন্তু একটা আশানুরূপ ভোট পেয়েছে। আমরাও সেটা বুঝতে পারি নাই, কিন্তু জনগণ কিন্তু একটা রায় দিয়েছে যে না, তোমরা টিকে থাকবে। রাইট? জনগণের বসা রাখা দরকার ছিল। বিএনপির যদি সেই মনোবল থাকতো, আমি বললাম না, প্রতিটা বুথে, প্রতিটা ভোট কেন্দ্রে যদি অবস্থান না থাকে, আপনি একটা দলের সাথে দাঁড়াবেন কিভাবে? টক শো, বিভাগীয় সমাবেশ করে? নো। রাজনীতিতে মোকাবেলা করতে হয়। কাউসার ভাই, এখানে একটা বিষয়, এই 18 নির্বাচনে সবচেয়ে বড় বেশি এই অভিযোগটা ছিল, সে আওয়ামী লীগের সাথে রাজনৈতিকভাবে বিএনপি সেটি প্রতিযোগিতা নামবে। রাজনৈতিক প্রতিযোগিতাটা সুস্থ গণতান্ত্রিক প্রতিযোগিতা, কিন্তু বিএনপির একটা বড় অভিযোগ ছিল যে আওয়ামী লীগ তো শুধু একা না, তার সাথে পুলিশ প্রশাসন থেকে শুরু করে আরো অনেকেই আওয়ামী লীগের পক্ষে কাজ করছে। দেখুন, বিএনপি বড় অভিযোগ ছিল। দেখুন, আমরা এক সময় ছাত্র রাজনীতি করতাম, বুঝলেন, বিশেষ করে আমি কার্জন এলাকায় ছিলাম। আমরা স্পষ্ট দেখেছি, আমাদের দিকে যদি ছাত্র নেতা বেশি হয় বা কর্মী বেশি হয়, পুলিশ পিছিয়ে যায়। আর আমাদের সংখ্যা যদি কম হয় তাহলে পুলিশ আগায় আসে। এটা আমি ক্যাম্পাসের বাস্তবতা বললাম। জি, রাইট? তা আপনাকে দেখতে হবে যে আপনার অপোজিশনটা কি অবস্থা। আমি খুব সাদামাটা ব্যাখ্যা করলাম এটা। আপনার অবস্থা কি এটা বুঝতে হবে। 18 সালে আপনি এসেছিলেন, ওই যে আফরোজ ভাই বললেন, অনেক এলাকায় পোস্টার লাগায় নাই। আরে আগে তো মাঠে নামবেন আর ফেস করবেন আওয়ামী লীগরে, নাকি? যে আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যা জনতা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের একটা রুট পর্যায়ে, তৃণমূল পর্যায়ে কাজগুলি করে যাচ্ছেন, মানুষ দেখছে চোখের নিমিষে। মফস্বল শহর এখন বলা যায় না, আর ইউনিয়ন পর্যায়ে রাস্তা গিয়েছে, গার্ড গিয়েছে, প্রাইমারি স্কুল হয়েছে, বিদ্যুৎ হয়েছে, গ্রোথ সেন্টার হয়েছে, বিদ্যুৎ, এইসব ব্যবস্থা করতে পেরেছে। মানে এটা এই যে উন্নয়নগুলো কি ক্ষমতা থাকার নিশ্চয়তা? আমি তো উন্নয়ন বলবো না, মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে পেরেছে। আচ্ছা, এটা বুঝতে হবে। এটা আমল নিচ্ছেন না কেন? এই যে আমরা নির্বাচনে একটা ইশতেহার দিয়েছি, ইশতেহার আলোকে একটা বাজেট হয়েছে,
এবং আগামী 4 বছরে বাজেট হবে। দেখেন, লক্ষ্য করে দেখেন, গত এই 15 বছরে 3টা ইশতেহার ছিল। ইশতেহার আলোকে কিন্তু যে বাজেট প্রণয়ন, দেখেন বাজেট নিয়ে অনেক কথা হয়েছে, দেখতে হবে সরকার বাজেটের কত শতাংশ সেটা পালন করতে পারে। এখানে ব্যাংক লোন থাকবে, ঋণ থাকবে, কত কিছু থাকবে, বাস্তবতা ঘাটতি বাজেট, আমাদের কোন বাজেটে ঘাটতি থাকবে না বলতেই হবে, এবং এটা জেট থাকলে পরের বছর যাবে, এটা তো বাস্তবতা। কিন্তু এটাকে নিয়ে আমরা তো টিকে আছি, এমন অবস্থা হয় না যে সরকার ফল করেছে। আমরা পার্শ্ববর্তী শ্রীলঙ্কায় কি দেখেছিলাম, এবং তখন তো অনেকেই বলেছিলেন বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে। আজকেও বিএনপির অনেক নেতা বলছে যে একেবারে কোট আনকোট যে আসলে সরকার অনেক টালমাটাল অবস্থা আছে, যে কোনো সময় সরকারের পতন হতে পারে। আপনার কি মনে হচ্ছে সরকারের দিকে মনে হচ্ছে? সেটা তো আমার আমি মন্তব্য, দেখুন, যারা দেখবে, আমাদের দর্শক যারা আছেন, জনগণ যারা আছেন, যারা তারা বিবেচনায় নেবেন। এই সামনে একটা ঈদ, দেখছেন গরুর বাজার জমজমাট, তাই না? এবং দেখছি দামও বেশি, তার মানে কি বিক্রি হচ্ছে। জি, আমরা রোজার ঈদও দেখলাম, জি, টাকার অভাব, মার্কেটে 12টা একটা সময় বেচা কিনা হচ্ছে। হ্যাঁ, এটার ভালো দিক, বাংলাদেশি টাকা বলেন, রেমিটেন্স বলেন, টাকা তো বাংলাদেশে এসছে, মানুষের ক্রয় ক্ষমতা আছে, এবং গরুর সাথে আরো জিনিস আছে, সেইগুলো মার্কেটে অ্যাভেলেবেল। একটা শ্রেণী যে মানে নিষ্পেষিত হয়ে যাচ্ছে, অথবা তাদের পাশে সরকার দাঁড়িয়েছে। এই বাজেটে তাদের সংখ্যা বাড়ানো হয়েছে, তাদেরকে প্রণোদনা দেওয়া হবে, রেশনিং দেওয়া হবে বিভিন্নভাবে। কিন্তু আপনি দেখেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে এনশিওর করা হয়েছে তারা যেন অফিসে থাকে এবং নিয়মিত যেন এই কাজগুলি করেন। জি, অসংখ্য ধন্যবাদ রিয়াজুল কবির। কাউসার ভাই, কুদ্দুস আপনাদের প্রশ্নটি রেখে যায়, বিরতি থেকে ফিরে এসে শুনবো। সেটি হচ্ছে যে নির্বাচন অথবা রাষ্ট্রীয় পর্যায় থেকে যে সেবাগুলো প্রাতিষ্ঠানিকভাবে যেগুলো পরিচালিত হয়, তার ক্ষেত্রে নির্বাচন কমিশন অন্যতম একটি ভূমিকা পালন করে নির্বাচনের প্রসঙ্গে। সেই জায়গাতেও কিন্তু বিএনপির অনেক প্রশ্ন আছে, যদিও আইনের মধ্যে দিয়েই কিন্তু বর্তমান নির্বাচন কমিশন গঠন করা, কিন্তু সেখানে কিন্তু আস্থা রাখতে পারছেন না। এই আস্থা রাখতে না পারা, এটা কি আসলে বিএনপির বিষয় হিসাবে, রাজনৈতিক দল হিসেবে বিএনপির বিষয় হিসাবে দেখছেন না? আসলে এই প্রতিষ্ঠান বা নির্বাচন কমিশন যেভাবে কাজ করছে, তাদের কর্মকাণ্ডের প্রেক্ষাপটেই অনাস্থার প্রসঙ্গটি দাঁড়ালো। এই প্রশ্নটি রেখে গেলাম, বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান। একটি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানের সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, বিএনপি পারবে ঘুরে দাঁড়াতে? কুদ্দুস আফরোজ ভাই প্রশ্নটি রেখে যাওয়া যে নির্বাচন কমিশন সে যে দায়িত্ব পালন করবে, এই অভিযোগটি হরহামেশাই আমরা পাই, বিশেষ করে নির্বাচন আসলে, যে নির্বাচন কমিশন সরকারের দিকে তাকিয়ে থাকে। এই বিষয়ে বলতে গেলে আসল কথা হচ্ছে মানে কার অধীনে নির্বাচন হবে। মূলত বিএনপির ডিমান্ড ওই জায়গায় ছিল। এই নির্বাচন কমিশন বা অন্যান্য কিছু না মানা বা অ্যাভয়েড করা, এইটা হচ্ছে খুব বেশি বড় কিছু না। যদি ওইখানে মূল জায়গায় ঠিক হয়, তাহলে এই নির্বাচন কমিশনই হয়তো তারা মেনে নিত। কথার কথা বলছি, এটা আমি জানি না। তো নির্বাচন কমিশনকে মুখ্য ধরে না, কারণ আমাদের এখানে যে নির্বাচনী ট্রেডিশন, এই নির্বাচন কমিশন অন্যান্য নির্বাচন কমিশনার চেয়ে অনেক ভালো পারফর্ম করছে, এটা আমার ব্যক্তিগত অভিমত। অনেক ভালো পারফর্ম করছেন, কিন্তু বিএনপি আস্থা পায় না কেন? না, বিএনপি আস্থা পায় না সরকারের জায়গা থেকে। যেটি একটু আগে শেখ রবিউল সাহেব বললেন যে তারা তো মনে করে নির্বাচন কমিশনকে তো সহায়তা কারা করে, পুলিশ, সিভিল অফিসাররা, এরা ওই সব জায়গায় যদি বাধা দেয়, তাহলে এই নির্বাচন কমিশন শত চেষ্টা করলেও পারবে না। আমি এইটা বলছি না, এর আগের নির্বাচন কমিশন, তার আগের বিএনপির নিজেরই তো অভিজ্ঞতা আছে। আজিজ সাহেব কি করছিল, সাদেক আলী কি করছিল, এটা বিএনপির অভিজ্ঞতা আছে না? সাদেক আলীর দিয়ে তারা কি করাইতে পারছে, আজিজ সাহেবের দিয়ে তারা কি করাইতে পারছে? নির্বাচনই করেনি, নির্বাচন করেন, ভোটার তালিকা করছে, ভোটার তালিকা করতে পারেনি, সেটা করে ফেসেও গেছিল। ভোটার তালিকা আজিজ সাহেব করেনি, আদালত বন্ধ করে দিয়েছিল, সে তালিকা করতে পারেনি। আদালত বন্ধ করছিল ফেসে যাওয়ার পরে। না, চ্যানেল আইটা সে যখন উদ্যোগ নিল, ভাই আমি বলি, চ্যানেল আইটা 2005 যখন উদ্যোগ নিল, তখন ওরা সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্ট বলল সংযোজন বিয়োজন করা যাবে, লিস্ট করা যাবে না। যখন এইজন্য উনি করতে পারেননি, ফেসে যাওয়ার পর সুপ্রিম কোর্টে গেছে। না, যাই হোক, আচ্ছা যাই হোক, আমি বলতেছি এইসবগুলা বিএনপির অভিজ্ঞতা আছে। তো এখন পুকুরের এই পারে যখন একজন থাকে, ওই যে সকালে ভোরে একজনের কাছে অজু করতে, আরেকজনের কাছে চুরি চামারি করে এখানে হাত মুখ ধুয়ে ঘরে যেতে, তখন এই পারের লোক ওই পারকে সন্দেহ করে, ও মনে হয় ওইরকম, ওই পারের লোক এই পারকে সন্দেহ করে যে সে মনে হয় ভালো লোক, আর একজনে মনে করে সেও তার মতো খারাপ লোক। এখন সন্দেহটা তো নিজের ভিতরে। এই কারণে তো প্রতিষ্ঠান তো এই কারণেই। এখন এই প্রতিষ্ঠানটাকে প্রথমত হচ্ছে ভোটে কোন সরকার তত্ত্বাবধান করবে, এইটা নিয়ে প্রশ্ন।
এইটার যদি মীমাংসা হতো তাহলে নির্বাচন কমিশন এবং সেখানে থাকতে পারে না। আফরাদ ভাই, আপনি এক, নিশ্চয়ই যে ভারতের যে সর্বশেষ যে নির্বাচনটি হয়ে গেল সেখানে কিন্তু নির্বাচন কমিশনের ব্যাপারে কোনো আউ শব্দ কিন্তু আমরা শুনিনি। দেখাও যায় না কোথাও। হ্যাঁ, সেইখানেও এইরকম অনেক কিছু হয়, আমাদের মতো মারামারি কাটাকাটি, ভোটের বাক্স ছিনতাই বা ভোট করা, ম্যানিপুলেট করার এই প্রক্রিয়া কিন্তু ভারতেও আছে, কিন্তু সেটা ব্যাপক আকার না, অর্থাৎ নির্বাচন কমিশনের চোখে পড়ে ওইরকম না। ওইখানে যেরকম লোকাল পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে, কেন্দ্রীয় সরকারের পুলিশকে দাঁড়াই দিয়ে দেয় না রাজ্য সরকারের পুলিশ, ওদেরকে বাধ্য করছে। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য করছে যে কেন্দ্রীয় সরকারের ইয়েগুলো তত্ত্বাবধান করবে না। কিন্তু এইসব থাকার পর ওইখানে নির্বাচন কমিশন যদি মনে করে আবার যে মমতা বাড়াবাড়ি করতেছে, কথার কথা বলতেছে, তাহলে কিন্তু অফ করায় দিতে পারে। সেটা কেন্দ্রীয় সরকার ওই জায়গায় কোনো বাধার সৃষ্টি করে না। আর ওইটা হচ্ছে একটা ফেডারেল গভর্নমেন্ট, এইটা ফেডারেল গভর্নমেন্ট না বাংলাদেশেরটা। বাংলাদেশ ছোট্ট, ওই অনুযায়ী ছোট্ট একটা জায়গা, এটা কে কি করতেছে বোঝা যায়। আমি যেটা বলতে চাইছি, নির্বাচনটাকে অ্যাভয়েড করা কোনো অবস্থাতে কোনো দলের জন্য ভালো না। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই সময়ে আমাদের সামনের সময় অতি সামনে আরেকটা ভোট আছে, এই ভোটে বিএনপি যদি অর্গানাইজ না হয়, কিসের ভোট? সামনে আরেকটা ভোট আসবে। আচ্ছা, কিন্তু শেখ হাসিনার বিকল্প নেতাটা যদি বিএনপি বের না করতে পারে তাহলে কঠিন হবে নির্বাচন। এটা শেখ হাসিনা স্বয়ং তার চেয়ারে বসে বলছে, তাকে সরাইতে গেলে তার বিকল্পটা তো দেখতে হবে। এটা কিন্তু শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে বলে নাই, উনার অভিজ্ঞতা থেকে, 3 টার্ম ক্ষমতা চালানোর অভিজ্ঞতা থেকে উনি নিজেও তো বুঝেন, উনি রাষ্ট্রবিজ্ঞানীর চোখে বলছে কথাটা। না, তাহলে জনসমর্থন বা জনভিত্তির জায়গাটা কোথায় থাকলো? জনভিত্তির জায়গাটা শুনেন, জনগণ ভোট আপনি দেয় না, জনগণ বলেন, প্রশাসন বলেন, অন্যান্য বলেন, দেশ বিদেশ বলেন, তারা কিন্তু একটা লাইন আপ করে। লাইন আপ, আমরা এখানে আসছি একটা লাইন আপের উপরেই কথা বলতেছি, লাইন আপের বাইরে যাওয়া যায় না। তো লাইন আপটা কি? এই যে বলছে যে কোনো দেশ বিদেশ কেউ পছন্দ করে না সরকারকে, তা সত্য না। নাহলে গভর্নমেন্ট টিকে কেমনে? ওদের একটা চোখ আছে, বাংলাদেশ গভর্নমেন্টের একটা চোখ আছে। দুইজনের চোখ কোনো ক্ষেত্রে তো বিপরীত থাকতে পারে, আবার বৃহত্তর অর্থে এক। কারণ ডোনাল্ডো হ্যাঁ কি বললো কদিন আগে, আমরা বাংলাদেশের সঙ্গে কাজ করতে চাই, বাংলাদেশের সাথে তাদের অনেক কিছুতে তফাৎ আছে, আবার কাজও করতে চাই। কখনো কখনো যে টোকা দেয় তাতে আমাদের অবস্থা ঠিক থাকবে না। টোকা দিবে তার দৃষ্টিভঙ্গিতে, আপনি চীনের সাথে যাতে যাইতে না পারেন, আপনার এর সাথে তার ইন্টারন্যাশনাল তার স্বার্থে ভাই। হ্যাঁ, দেশের জনগণের দ্বারস্থ হওয়ার দরকার নেই। লু আর চীন নিয়ে আছে, মানে আওয়ামী লীগ সেখানেই রয়েছে। আপনাদের বলছিলেন নির্বাচন বর্জন কোনো অবস্থাতে কাম্য না, কিন্তু একবার বললেন না যে নির্বাচন ব্যবস্থাপনা দখল নেওয়া কোনো অবস্থাতে সমীচীন নেই, কথাটা বললেন না। আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থাপনা দখলে নিয়ে গেছে, দখলের জায়গায় থাকবে আর আমরা তাতে অংশগ্রহণ করে বর্জন করবো না, এটা উনার কাম্য না। ভেরি গুড। এখন 2014-তে আমরা নির্বাচন বর্জন করেছি, 154 আসনে ভোটের আয়োজন হয় নাই, কোনো প্রার্থী পাওয়া যায় নাই, তার মানে সব শ্রেণী পেশার মানুষ ভোট বর্জন করেছে, স্বতন্ত্র প্রার্থীও পান নাই। না, বিকল্প প্রার্থী ছিল না, তার মানে মানুষ ভোট বর্জন করেছে, প্রার্থীও বর্জন করেছে, ভোটের আয়োজন হয়নি, জনগণ বর্জন করেছে, বাকি আসনে 5% ভোট পড়েছে। আসেন 2018-তে আপনাদের সমালোচনায় যে বিএনপি থাকলে এরকম হতো না, থাকলাম, ঢালাওভাবে প্রার্থিতা বাতিল করা হয়েছে। না, কেন থেকেছেন সেটা নিয়ে আবার কুদ্দুস আফরোজ ভাই, আপনারা কি থেকেছেন যে নির্বাচনে শুধু অংশ নিলেন নিবন্ধন রক্ষার স্বার্থে, নাকি আসলেই নির্বাচনে অংশ নিয়ে প্রতিযোগিতার জায়গাটিতে নিশ্চিত করতে চাইছেন ওনাদের ভোটের ভিত্তিতে একটা সরকার করা যায় কিনা সেই স্বার্থে? আচ্ছা, ভালো ভাষায় বললাম। আচ্ছা, তারপরে দেখেন ঢালাওভাবে প্রার্থিতা বাতিল করেছে, তারপরে নির্বাচনে থেকেছি, হাজার হাজার নেতাকর্মী গ্রেপ্তার করেছে, 32,000 উপরে নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে, তারপরও নির্বাচনে থেকেছি। আচ্ছা, প্রার্থীরা এলাকায় গিয়ে প্রচারে গিয়ে আহত হয়েছে, হেলিকপ্টারে ঢাকায় চলে আসছে, তারপরও নির্বাচনে থেকেছি। আগের রাত্রে এজেন্ট ওই এলাকায় হতে পারে, তাদেরকে ব্লক রেড দিয়ে গ্রেপ্তার করা হয়েছে, এলাকা ছাড়া হয়েছে, তারপরও নির্বাচনে থেকেছি। নির্বাচন 30 তারিখ, 29 তারিখ রাত্রে 66% আসনে আগের রাত্রে আওয়ামী লীগের বন্ধুরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ভোট গ্রহণ এবং গণনার দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনের কর্মকর্তারা ভোটটা দিয়ে দিল। এই যে ইলেকশন, উনি বললেন হ্যাডম থাকতে হয় নির্বাচন করতে গেলে, হ্যাডম আপনাদের আছে নাকি? 3 মাসের জন্য ক্ষমতা ছেড়ে নির্বাচন করার সাহস পান না? এত জনপ্রিয়তা, এত সাংগঠনিক করেছে শক্তি, এত উন্নয়ন করেছেন, এত ভীতি। আমরা তো আমাদের বলছি না তুমি ক্ষমতার থেকে সরো, আমাদেরকে ক্ষমতা বসাও। একটা নিরপেক্ষ সরকার, আপনার দল বর্তমান প্রধানমন্ত্রী ছাড়া
দল নিরপেক্ষ একটা সরকার করতে তো ভয় কেন? মানে আপনাদের শক্তিটা ওখানেই। আমাদের শক্তি আছে না, উনাদের ভীতিটা ওখানেই। আমরা তো নিরপেক্ষ লোকের উপর আস্থা রাখতে চাই। আওয়ামী লীগ তো ভোট ব্যবস্থাপনা দখল করেছে, আপনার ওদের কেমন নির্বাচন হবে? আপনি তো 14, 18 এবং 24 নিরপেক্ষ নির্বাচন করতে পারেন। আবার এই আলোচনাটা হ্যাডাম কাদার আছে, শোনেন প্লিজ। জি বলুন। হ্যাডাম কাদার আছে, শোনেন। উনি তত্ত্বাবধায়ক সরকার দাবি করেছিল 96-তে। আমরা তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে প্রতিষ্ঠিত করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা দিয়েছিলাম। কোর্ট বাতিল করছে। ক্ষমতা দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতার বাইরে এসে নির্বাচন করেছিলাম, জনরায়ের উপর আস্থা রেখেছিলাম, 119 আসন নিয়ে বিরোধী দল হয়েছিলাম। এটাকে বলা হয় শক্তিশালী রাজনৈতিক দল, যারা জনগণের উপর আস্থা রাখে, ভোটের প্রতি আস্থা রাখে। আমি একটা বাক্য দিবই, জি সেটা হলো বিএনপি। আওয়ামী লীগের কথা বলছেন, ওই যে উনি বললেন ক্ষমতা এসে দল তৈরি করেছিলাম। আরে ভাই, আপনারা ক্ষমতা থেকে তো সব দল নিষিদ্ধ করে দিয়েছিলেন। উদ্বুদ্ধ পরিস্থিতিতে জিয়াউর রহমান ক্ষমতা এসেছিলেন, বহুদলীয় গণতন্ত্র করেছিলেন, আপনাদের রাজনৈতিক পুনর্জন্ম হয়েছিল। অস্বীকার করবেন? সেটা তো আওয়ামী লীগ মানে না। নির্বাচন ব্যবস্থাপনা আওয়ামী লীগ বন্ধ করে দিয়েছিল। আপনি বাকশালে বলা হয়েছিল একটি মাত্র রাজনৈতিক দল হবে, বাকশাল আজীবন ক্ষমতায় থাকবে। নির্বাচন দরকার ছিল নাকি? নির্বাচন তো ওই সময় ওনারা বাতিল করেছেন। জি, সবাই আমরা বহুদলীয় গণতন্ত্র করে ওনাদের রাজনীতি করার সুযোগ করে দিয়েছি। এই জন্য বলছি যে আওয়ামী লীগ একটা পরিত্যক্ত রাজনৈতিক দল, সে চরিত্র হারিয়েছে, সে তার গর্বের জায়গা নষ্ট হয়েছে, ক্ষমতা লুবি হয়েছে। এটাই বাংলাদেশের সংকট। অসংখ্য ধন্যবাদ। আওয়ামী লীগের ভয় কোথায়? সুষ্ঠু নির্বাচন, যেটি রবিউল আলম ভাই বলছেন, সুষ্ঠু নির্বাচন হলে বা দিলে আওয়ামী লীগের ভয়টা কোথায়? দেখুন, আওয়ামী লীগকে নিয়ে তো অনেক পোস্টমর্টেম করেছে। এই পোস্টমর্টেমটা বিএনপি নিজেরা করলে ভালো হতো। দেখুন, বিএনপির তো প্রশ্নের শেষ নাই। আমি কাল 3টা পয়েন্ট বলবো। বলুন। দেখুন, এই যে একটা কথা বলে নির্বাচন হচ্ছে শেখ হাসিনা সরকারের অধীনে, এটা বলার কোনো যুক্তিকতা আছে? আমরা যেই একটা প্রচলন শুরু করেছি যে নির্বাচন কমিশন নির্বাচন হবে, সরকার মন্ত্রিসভা কেউ কোনো দায়িত্ব পালন করবে না, রুটিন ওয়ার্ক করবে, কেউ কোনো সরকারি প্রোটোকল নেবে না। এ দেখেন পার্শ্ববর্তী দেশ ভারতে এত বড় নির্বাচন, আমি তো বলেছি নির্বাচন কমিশনের কথা হয়েছে। একজনের দোষ আরেকজনের চাপাচ্ছেন কেন? এখানে নির্বাচন কমিশনটা কে? আমি একটা প্রশ্ন করি কাউসার ভাই। হ্যাঁ বল। এই যে এই 3টা মাস রুটিন ওয়ার্কটা না করলে হয় না বাংলাদেশের এই মানুষের ভোটাধিকারের স্বার্থে? এই মোদি সব সাহেব, দলের মোদি সাহেব না, মোদি সাহেব নিয়ে কথা উঠছে যে মোদি সাহেব কি আপনাদের মতো আগে রাতে ভোট করেছে নাকি? না, আগে রাতে এটা অপ্রমাণিত আচ্ছা, বিষয়। 96 এর আগে কি? 96 এর আগে মোদি সাহেবের অধীনে যেরকম মামলাগুলো কি নির্বাচন হয়, প্রমাণিত হয়েছে? বাংলাদেশ সেটা হতো। অনেক কেন ছিল? অপ্রমাণিত বিষয় বারবারে না বলে না, এটা আমার প্রমাণিত কথা হয়ে যায়। ভাই বলেন, এই যে মোদি সাহেব তো ক্ষমতা থেকে নির্বাচন করেছে। মোদি সাহেব না, আগে সব গভর্নমেন্ট। আচ্ছা, তো 96 এর আগেও তো ক্ষমতা থেকে নির্বাচন হচ্ছিল, সেখানে আপত্তিটা কেন ছিল? দেখেন, আপনারা সেখানে কেন তত্ত্বাবধায়ক সরকার লাগলো? বারবারে বলেছেন আপনারা আমাদের আন্দোলনের ফলে তত্ত্বাবধায়ক সরকার দিয়েছেন। আমি কোর্টের কথা বলবো না, এই জিনিসটা ধ্বংস করেছে কে? কেউ ধ্বংস করেনি। তাইলে রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকার হবে কেন? এবং আপনারা বাতিল করেছেন। 3 মাসের তত্ত্বাবধায়ক সরকার 2 বছর থাকবে কেন? কেন আপনারা বলেছেন আপনাদের আন্দোলনের ফসল, আপনারা বলেছেন। আপনারা বেগেছেন। দেখেন, এখানে 2014 সালের আপনারা তথ্য দিয়েছেন। 2014 সালের নির্বাচনে একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বলবেন কিভাবে? একটা আসনে একজন প্রার্থী ছিলেন, আর 299 আসে 682 জন প্রার্থী ছিলেন। এখানে কেউ প্রত্যাহার, কারণ মনোনয়নপত্র বাতিল হয়েছে, কেউ প্রত্যাহার করেছেন, যাতে 100 জন 154 জন আগে সরকার গঠন করা যায় নির্বাচনের আগে। সরকার গঠন তো পরের ব্যাপার। ইলেকশনের আগে সরকার যদি হয়ে যায়, সেটা কি জনগণের প্রতিনিধিত্ব সরকার? এটা আমাদের আরপিও 17 দ্বারাই আইনগতভাবে বৈধ। বাংলাদেশের এমন কোন একটা নির্বাচন হয় না যেখানে 2 থেকে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয় নাই। এটা কিন্তু হয়েছে। তো এটাকে আপনি বাংলাদেশে 154 আমি আসনে বলছি বিনা কি, প্রতিদ্বন্দ্বিতা আগে সরকার হয়ে যাওয়ার রেকর্ড নাই। 154 একই কথা। এটা হলো ওই সময়কার বাস্তব পরিস্থিতি, সেটা হয়েছে। দেখেন, 18 সালে তো মির্জা ফখরুল সাহেব জয়ী হয়েছিলেন। হয়েছিল? শপথ নিলেন না কেন? কেন? আমি তো বলেছি নির্বাচন জনগণের প্রতিনিধিত্ব হয় নাই, করাপশন হয়েছে। ওই 6 জন নিলেন না না, উনি ওই 6 জনের কোটা আবার একজন মহিলা এমপি হলেন। কেন নিলেন? আনসার আপনি আমার কাছে তো শুনেন। না না, আমি আমাকে আনসার দিবেন। বাস্তবতা আপনি বলেন না কেন? একটা জায়গায় হয় নাই। আপনি আমার কাছে আনসারটা শুনেন। আচ্ছা, বলেন। আপনারা যে প্রক্রিয়ায় নির্বাচন করছিলেন, সেই প্রক্রিয়ায় যদি ওই পার্লামেন্টে আমরা না যাই, আপনার তো নির্বাচন প্রক্রিয়া বাতিল হয়ে যাচ্ছিল এবং একদলীয় শাসন প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছিল। এই পার্লামেন্ট পদ্ধতির সরকারটাকে কার্যকর রাখা এবং ধরেন গণতন্ত্রকে কার্যকর 2024 সালে সেটা মনে হয় না। করবার জন্য উনি নীতিগতভাবে মনে করেছে বাংলাদেশে 2018 সালে যে নির্বাচন হয়েছে সেটা ম্যানিপুলেটেড নির্বাচন হয়েছে, নৈতিকভাবে উনি নেন নাই। আর দল হিসেবে বিএনপি নির্বাচনে ওই পার্লামেন্ট থেকেছে শুধুমাত্র গণতন্ত্র বাঁচিয়ে রাখার জন্য, পার্লামেন্ট পদ্ধতি সরকার বাঁচিয়ে রাখার জন্য। বাতিল করে দিতেন, বাস্তবতার নিরিখে বাতিল করে দিয়েছিল। আমি শুধু একটা উদাহরণ ধারাবাহিকতা দেখাবো। মির্জা ফখরুল সাহেবকে
দেওয়া হয় না, শপথ নিতে হয়তো ওই পার্লামেন্টে উনি প্রতিনিধিত্ব করতেন। এটা কার নির্দেশে হয় নাই এটা জাতি জানে। না, ঠিক না, একইভাবে আপনি ধারণা কেন করবেন? দেখেন 2024 সালের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে এটা সবার একটা ধারণা ছিল, কিন্তু কার নির্দেশে 28 অক্টোবর আপনারা পুলিশের সাথে এমন একটা ঘটনায় জড়ালেন, এমন একটা পরিস্থিতি সৃষ্টি করলেন বিএনপির আগেই যাতে ঠিক আপনারা ছিল, নির্বাচনে আপনাদের যেতে না হয়। অধীনে না নির্বাচনে যাবে না। আপনারা মাঠ আপনারা গরম যে করেছিলেন, প্রক্রিয়ায় নির্বাচন সমাবেশ করেন, করেছেন, মহাসমাবেশ ওই করেছেন, নির্বাচন প্রক্রিয়ার সব করেছেন। বিরুদ্ধেই আমাদের আন্দোলন এটা সংগ্রাম। নির্বাচনের ওই প্রক্রিয়া ছিল। নির্বাচন প্রক্রিয়ার বিরুদ্ধে আমাদের বর্জন। যখন দেখেছেন জাতির ভোটাধিকারের যে না, স্বার্থে বর্জন, দলের গণতন্ত্রের নেতা কে স্বার্থে হবে, বর্জন। কার নেতৃত্বে সংসদে যাবে সেই সিদ্ধান্ত টেমস নদীর পার থেকে আসে নাই। না, না। তখনই কিন্তু এই কাজটা হয়েছে। আপনারা যেটা করেছেন, এখন আমরা বলছি ওই যে বহিঃশক্তি আন্দোলন করে লাভ হবে না। সমর্থন নিয়ে, আনুকূল্য নিয়ে ভোট ছাড়া ক্ষমতায় থাকতে শেখ চেয়েছেন। রবিউল, এই ক্ষমতা আপনারা স্বস্তির জানেন, না, গর্বের না। আপনাদের দলটা পরিচালনা ক্ষমতার বাইরে যেতেই হবে, স্কাইপিতে দল জনগণের কাছে পরিচালনা ফিরে করে আসতে হবে, ক্ষমাও চাইতে আওয়ামী হবে, লীগের সাথে আপনি রাজনৈতিক টিকে রাখতে ঝুঁকিতেও পারবেন না। পড়তে হবে। ক্ষমতায় আসতে গেলে নির্বাচনে আসতে হবে, আন্দোলনে থাকতে হবে, সাংগঠনিক বিশ্বাস এই প্রক্রিয়ায় নির্বাচন করে আর ক্ষমতায় থাকা যাবে না। আওয়ামী লীগের পোস্টপোন এটা রাজনৈতিক দল হিসেবে আপনাদের ক্ষতি করেছে। আপনারা এখন রাজনৈতিক ঝুঁকিতে আছেন। জি, কুদ্দুস ক্ষমতা ভাই। হারাতেও ভয় পান, ক্ষমতার বাইরে যাইতেও ভয় পান। ডিসাইড নেক্সট নির্বাচন জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়েছেন। যেটা রবিউল আলম ভাই বললেন যে সামনের দিনগুলোতে আওয়ামী লীগ রাজনৈতিক কোনো ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছে কিনা। প্রথমত সামনের দিন না, বর্তমানে ঝুঁকিতে আছে, ক্ষমতায় আছে, কিন্তু রাজনৈতিক ঝুঁকিতে আছে। আচ্ছা, আমি এর ভিতরে বলি, ঝুঁকি চ্যালেঞ্জ তো আসলে থাকবেই। জটলাটা যারা যে ক্ষমতা জায়গায় থাকবে মানে ঝুঁকিমুক্ত তাদের না। চ্যালেঞ্জ থাকবে, জটলাটা যে সব জায়গায় দলের চ্যালেঞ্জ- ক্ষমতা মানে জনগণের সেটা সাথে তো থাকা। নিশ্চয়ই সকলের জন্যই, যারা আমি বলি, ক্ষমতায় থাকে তখনই ঝুঁকি। জটলাটাবাদ আমরা শুনি কোন জায়গায়, আমাদের যারা দর্শক আছে তারাও তো জানেন, তাদের ইয়ে রেখেই বলতেছি। 3 জোটের রূপরেখা কি বলা ছিল, পরপর 3বার তত্ত্বাবধায়ক সরকার হবে। তো 3 জোটের রূপরেখার বেসিসেই খালেদা জিয়া পাওয়ারে এসেছিলেন 91 সালে। এরপর কি করলো, উনি পাওয়ারে যেয়ে কিন্তু এই 3 জোটের রূপরেখাকে সব জায়গায় অ্যাভয়েড করতে থাকলো। একটা হচ্ছে সংসদীয় গণতান্ত্রিক সরকার ব্যবস্থা আসার কথা ছিল, উনি ওইটাকে অ্যাভয়েড করে প্রেসিডেন্সিয়াল পদ্ধতিটাকেই বহাল রাখতে চেয়েছিলেন। সেই সময় শাহাবুদ্দিন সাহেব যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে একটা থ্রেট দেয়, সেই থ্রেটের সংসদীয় পদ্ধতির সরকার বিএনপি পাশ করেছে, বিএনপি আরে প্রথম বিলটা আনছে বিরোধী দল। আমি পার্লামেন্টে তখন পার্লামেন্টে আমরা রিপোর্ট করি, পরে আমাদের, আপনি বিল আনলে পাশ হবে, পরে সমঝোতার আমি বলি আমার, আমি না চাইলে আপনি পাশ হবে। হ্যাঁ, না বিল যে কোনো আমার কথাটা শুনেন না, তখন পাওয়ার শাহাবুদ্দিনের হাতে। শাহাবুদ্দিনের থ্রেটে আপনার বাধ্য। আরে রাখেন আপনি শাহাবুদ্দিন সাহেব নির্বাচিত সরকার আমরা, আর শাহাবুদ্দিন তখন প্রেসিডেন্ট নির্বাচিত সরকার বেগম খালেদা জিয়ার সরকার হইতে পারে, সেটা হচ্ছে শাহাবুদ্দিনের সরকার, কখনোই না। সরকারটা শাহাবুদ্দিন সাহেবের ক্ষমতা কি ছিল? তিনটি ক্ষমতা প্রেসিডেন্ট, তার বাইরে কোনো ক্ষমতা নাই। আপনার ভাই হুমকিটা কি ছিল? হুমকিটা ছিল ওই পার্লামেন্ট বাদ করে দিবে, হ্যাঁ, ওই পার্লামেন্ট বাদ করে দিবে। সেই জন্য লেজ গুটিয়ে আমি বললাম তো, লেজ গুটিয়ে লেজ গুটানোর শক্তি না, গুটিয়ে সমন্বিত থাকার শক্তি, জনগণের শক্তি নিয়ে আন্দোলন গুটিয়ে করে জনগণের ভোটে ক্ষমতায় আসছে। বিরোধী দলের সাথে সমঝোতা করে, জনগণের ভোটে ক্ষমতায় আসছে। সমঝোতা করে বিরোধী দল বিল আব্দুল সামাদ আজাদ পার্লামেন্টে বিল তুলছিলেন, সেই বিল পরে সমঝোতার মাধ্যমে আপনাদের নেতৃত্বে এই বিলটা উঠে। এবং আমি যেটা বলতেছিলাম, 3 জোটের রূপরেখা ছিল 3বার তত্ত্বাবধায়ক সরকার হবে। আপনারা কিন্তু 3বার তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে কি 3বারের পদক্ষেপ থাকবে কেন? সংবিধানে আওয়ামী লীগের দাবি কি 3বারের জন্য ছিল? 3 জোটের রূপরেখা ছিল। রূপরেখা আপনি সেই সময় পলিটিক্স করেন না, আপনি তর্ক করেন না, আপনি সেই সময় পলিটিক্স করেন না, আপনি সেই সময় পলিটিক্স করেন না, আপনার বয়স হয় না এই সময় পলিটিক্স করার। নির্দিষ্ট দিনের জন্য হয় না, সংসদে আপনি কথা শুনেন, যেগুলো কন্টিনিউ থাকে, এগুলো ইতিহাসের কথা, ইতিহাসের কথা, শুনবো, কথা বলবেন, ইতিহাসের কথা, পরিবর্তন হতে পারে আংশিক না, না। এটা ইতিহাসের কথা বলতে আপনার সম্বন্ধে ফেলে দেবেন কিভাবে? সমঝোতা, না। সেটা হচ্ছে এরপরে আপনার কোথায় গেলেন? আপনাদেরকে বাধ্য করা হলো তত্ত্বাবধায়ক সরকার, কিন্তু আমরাই করেছি, আপনারা করেন নাই। আপনাদেরকে পার্লামেন্ট ঘেরাও দিয়ে দিয়েছিল, আপনারা রাত্রে শেষ রাত্রে পাস করছেন, শেষ রাত্রে আপনারা পার্লামেন্ট থেকে বেরোতে পারেন না, আপনারা পার্লামেন্ট থেকে বেরোতে পারেন না, বললাম তো, আপনারা পার্লামেন্ট থেকে বেরোতে পারেন না, আপনি বিভ্রান্ত বেরোতে পারলে তো পরের দিন করতেন। আপনার ভাই শুনবো, আপনারা তো শুনবো যে রবিউল আলম ভাই কি বলছেন, যে মানে শেষ মন্তব্যে কি বলবেন? আমরা একেবারে শেষের হচ্ছে দিকে। বাংলাদেশে বর্তমান যে রাজনৈতিক সংকট দেখছেন, এটা ক্ষমতাসীন আওয়ামী লীগ ক্ষমতা থাকার মোহে তৈরি করেছে। এর থেকে যদি আপনি বেরিয়ে আসতে চান, অবাধ ভোটের আয়োজন করতে হবে, গণতন্ত্রের উত্তরণ হতে হবে, এবং সেই জন্য দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে হবে। আপনারা যে সামনে আমরা জনরায়ের উপর আস্থা রাখতে চাই। জি। আমরা মনে করি আওয়ামী লীগ একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ছিল, ভুল ত্রুটি থাকতেই পারে। আলোচনার ভিত্তিতে নির্বাচনকালীন সরকার কি হবে সে বিষয়ে একমত হয়ে
সেই সরকারের অধীনে বাংলাদেশের জাতীয় নির্বাচন হতে হবে। সেটা তো এর বিকল্প বোঝা কখনো যাচ্ছে যে নাই। আন্দোলন করে এটা আদায় করতে হবে, সেটা না, না, আন্দোলন করে যদি আপনারা পারবেন সরকারের কিনা? সুমতি হয় ভালো, আর যদি সুমতি না হয় তাহলে নিশ্চয়ই জনগণ তার ভোটের অধিকার প্রতিষ্ঠিত করবার জন্য আন্দোলন সংগ্রাম করবে। রাজনৈতিক দল হিসেবে আমরা নেতৃত্ব দিচ্ছি। জি। মনে রাখবেন, জি, গণতন্ত্র, ভোট এবং জবাবদিহিমূলক কার্যকর জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য বিএনপি আন্দোলন সংগ্রাম করছে। বিএনপি ক্ষমতায় যাওয়ার মূল লক্ষ্য না। আওয়ামী লীগ জনগণের অধিকার হরণ করেছে, ভোটাধিকার দখল করে নিয়েছে। এই জায়গায় আমাদের জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জি, আন্দোলন। কুদ্দুস আহমেদ ভাই, শেষ দেশের মন্তব্যে স্বার্থে কি বলবেন? কাউসার ভাই, আপনাকে দিয়ে শেষ করব। আওয়ামী লীগের অনেক দোষ ত্রুটি থাকতে পারে সরকার পরিচালনা, এটা ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে বঙ্গবন্ধুর নেতৃত্বে এই বাংলাদেশের জন্ম হয়েছে, বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের উচ্চ শিখরে পৌঁছেছে। এর ভিতরে এই যে উচ্চ শিখরে পৌঁছেছে বা বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ হয়ে গেছে, আওয়ামী লীগের ভিতরে দুর্বৃত্ত নাই, আছে, অস্বীকার করার উপায় নেই। সেই জন্য ঢালা আওয়ামী লীগকে যদি মাইনাস করতে কেউ চিন্তা করে সেটা ভুল করবে। আমি মনে করি দুই পক্ষের সহনশীল আচরণ করতে হবে। বিএনপি একটা সুষ্ঠু নির্বাচন চাচ্ছে। সহনশীল, হ্যাঁ অবশ্যই বললাম দুই পক্ষকে সহনশীল আচরণ করতে হবে। ওই যে একটু আগে বলছে যে আলোচনায় বসতে হবে, আওয়ামী লীগ তো আলোচনা ডাকছিল কত নির্বাচনের আগে, বসা যায় নাই, বলছে শর্ত গিয়েছে তো, গেছে যখন 2018 নির্বাচনের আগে গেছে না বিএনপি আলোচনায়, গেছে। একটা দাবি মেনেছে। আমি বলি গেছে, একটা দাবি মেনেছে। গতবার চেয়েছে কখন, যখন মার্কিন রাষ্ট্রদূত এই নির্বাচন কমিশন থেকে বেরিয়ে এসে বলছে যে আলোচনায় বসা উচিত, ওই দিন আবার বিকালে মির্জা জি, ফখরুল সাহেব বলছেন, আপনার ভাই আলোচনায় ভাই বসতে অসংখ্য চায়। ধন্যবাদ। অ্যাডভোকেট রিয়াজুল কবির, কাউসার ভাই, দুইটা আওয়ামী বিষয়- লীগকে ভবিষ্যৎ সামনে খেসারত দিতে হবে, যেটা রবি আলম আওয়ামী ভাই লীগ বলছেন। জনগণের উপর ডিপেন্ডেন্ট, যখন চাইবে না তখন আওয়ামী লীগ থাকবে না। জনগণের আইন নিয়ে কিন্তু জাতির পিতা মানে দেশ স্বাধীন কথা খুব করেছিলেন। clear। ক্লিয়ার। জি। দেখেন আরেকটা ব্যাপার, আমাদের সংসদীয় গণতন্ত্র বা তত্ত্বাবধায়ক সরকার, আমরা দুইটার পক্ষে ছিলাম। আফরাদ ভাই ইতিহাসের একটা পাঠ তুলে ধরতে চেয়েছিলেন। বিএনপি 91 যে নির্বাচনটা, এটা কিন্তু আমাদের আন্দোলনের ফসলের একটা নির্বাচন, জিন জুটের। আমরা দীর্ঘ 9 বছর আন্দোলন করেছিলাম, কিন্তু বিএনপি কিন্তু সংসদীয় প্রণালীতে যাওয়ার পক্ষে ছিলেন না। এক সময় বাধ্য হয়েছিলেন, হ্যাঁ মেজরিটি ছিলেন। ঠিক একইভাবে লক্ষ্য করে দেখেন 96-এর 15ই ফেব্রুয়ারি একটা নির্বাচন করেছিলেন। এই নির্বাচনের পরে কিন্তু বাধ্য হয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকার সংসদে পাশ করতে। আপনার পার্লামেন্টে না না ক্ষমতা করে চলে না না গেছে, কাউসার ভাই। তাহলে আমরা স্বীকার করি নির্বাচন লাগতো না। বিএনপি করেছে, কিন্তু আন্দোলনের ফসল। কেন 79 জন পার্লামেন্ট নির্বাচন আন্দোলনের ঘোষণা ফসল করতে কেন পারেন বলছেন না? নাই। আমরা তো নীতিগতভাবে মেনেছি। এই প্রসেসগুলো কিন্তু নীতিগতভাবে আওয়ামী লীগ মেনেছি। করেছে। না, আপনি তো আন্দোলনকে আওয়ামী লীগ আমার ক্ষমতার বাইরে নিতে আমাদের পারেন না, আমি আমাদের নীতিগতভাবে বলেন, মেনেছি। এটা জি। বাস্তবতার সাথে যায় না। শোনেন, আমি বলছি, আপনি আপনি তো কথা আন্দোলনকে ভালো আমাকে বলেন, কিন্তু বুঝতে হবে ক্ষমতার বাইরে নিতে পারেন যে না। আমি আপনার নীতিগতভাবে সাথে মেনেছি। এই আমি দলের সাথে পার্লামেন্টে করেছি। যে কথাগুলি খুব ভালো বলেন, কিন্তু এইগুলি দলটার সাথে যাচ্ছে। আচ্ছা, এখন কেন তত্ত্বাবধায়ক সরকার দরকার নাই? তখন আন্দোলন করেছেন। আমরা নির্বাচন কমিশনকে শক্তিশালী করেছি। আগের নির্বাচন এখন কমিশন আইনের মাধ্যমে ছিল না। নির্বাচন কমিশন হচ্ছে। ভালো নির্বাচন হয়েছে, দেখেন, 91, 96, 2001, 2008 ব্যক্তিগতভাবে কোনো এখন নির্বাচন এমন কমিশনের শক্তিশালী কথা করেছেন, বলতে পারবেন? পারেন নাই। 14, 18, বিতর্কিত 24 করতে পারেন নির্বাচন নাই। হয়েছে। আর আপনার দলের ভারত পারপাস বলেন, করে। পার্শ্ব যেখানে বলেন সরকারি কর্মকর্তা ছাড়া কোনো নির্বাচন করা যাবে, বাংলাদেশে কি নির্বাচন আগে রিক্রুট করতে হবে যে এরা নির্বাচন করবেন? এগুলো বাদ দিয়ে জনগণের পাশে থাকতে হবে, ভোটারদের পাশে থাকতে হবে। নির্বাচন সামনে আছে, সে জায়গায় অবস্থানের সুযোগ বিএনপি তো বলছে তারা আন্দোলন করে জনকল্যাণে জনগণের পাশে আছে। আপনি তো অব্যাহত ক্ষমতায় তাহলে যাচ্ছেন। নির্বাচনে গেলেন না কেন? না, দেখেন, নির্বাচন কমিশনের প্রতি তো আস্থা নেই। আমরা যারা এই নির্বাচন নির্বাচন করে না, কমিশন এবং এই কথা বলি সরকার। সেটা বিষয় না। ভোটার প্রতি আস্থা নেই। কারণ দেখতে হবে যে জনগণ কোনো কাকে কারণ আছে দিচ্ছে, থাকার? এবং এটার মাধ্যম হলো নির্বাচন। সেই সরকারের নির্বাচন প্রতি করতে আর পারছেন না এটা কোনো আপনারা। কারণ আছে? ওইটা কিন্তু হতো যদি আলোচনায় বসে সরকার যেত। বাতিল যারা করে দিয়ে অব্যাহত ক্ষমতায় থাকতে চায়, জি। এবং ক্ষমতায় থাকার জন্য 14, 18, 24 যে নির্বাচন তারা করেছে, তারপরে সরকারের প্রতি আস্থা জি, রাখার কারণ কাউসার আছে। ভাই, এক লাইন, একেবারে শেষ লাইন 95% শুনবো। মানুষ জি। ভোট বর্জন করে। অসংখ্য ধন্যবাদ, কাউসার মানুষ ভাই, শেষ যখন লাইন, ভোট বর্জন শেষ করে, লাইন, জি, বলুন। রাজনৈতিক দল হিসেবে ওই নির্বাচনে থাকার নিঃসন্দেহে একটা প্রয়োজন বড় আছে। দল। জি। আমি আবারও বলি, আপনাদের ব্যর্থতা সরকারের উপর চাপাবেন না, নির্বাচন কমিশনের চাপেন না, জনগণের সাথে থাকেন, ভোটারদের কাছে যান। জি। হয়তোবা ক্ষমতায় না গেলে অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট নির্বাচনের পথে রিয়াজুল হাঁটেন। কবির, কাউসার শেখ, রবিল আলম এবং কুদ্দুস আফরাদ, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আওয়ার ডেমোক্রেসি আজ এখানে শেষ করছি। জানিয়ে রাখছি, আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানটি শুক্র থেকে রবিবার রাত 11টা 20 সরাসরি সম্প্রচারে দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।